কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা, একটা সাংগঠনিক দক্ষতা, একটা প্র্যাকটিসও লাগে। এই বিএনপি ছাড়া, ছাত্রদল ছাড়া আর কারো কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে? মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে? নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন, এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা, নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা? আপনি জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না, যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে। তো অন্য নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি? আপনি যদি অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। বলছি জি। জি তো খালিদ ভাই, আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয়, যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি গিয়ে এইসব বলতেই থাকবা। একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য, হ্যাঁ, রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন খুব থেকে বলেছেন, মামুন ভাইয়ের বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই ব্যবস্থা নিচ্ছে, এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায়, যেমন আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটা কেমন দেখেন। একটু আগে আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানা ঘেরাও করে। আচ্ছা, একটা থানা ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল। এই যে আমার ছাত্র দলের দপ্তরে গিয়ে দেখবেন, 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদদারী 3 জন বহিষ্কার করেছি। না, কিন্তু এবং কিন্তু 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 জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া হচ্ছে? আমি সেজন্য বলছি ভাই। জি। তো তারপরে আসলে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচয় দিয়ে, পার্টি অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো, এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে, তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, কি মেসেজ যায় সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সে প্রক্রিয়ায় রয়েছি, এবং আমি একজন সচেতন রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না। গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ কতটুকু করা যায়? এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ, সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের, আমার মনে হয় আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আগে আপনি কি শেষ করেছেন জনাব রাকিব? আরেকটু ভাই, আচ্ছা, তাহলে যদি আপনি এক মিনিট শেষ করেন। না, আমি সরি, আমি খেয়াল করি। এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি, আমি খালিদ ভাই, আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টকশোতে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম, ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব। আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই, আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে। না, কিন্তু এমন কি হতে পারে যে আপনি আসলে দুর্নীতি করতেছেন না, কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা করতেছেন? এটা কি হইতে পারে? না না, এটা কি হইতে পারে কিনা, এই কথা আপনার আসতেছে কিনা, যে ধরেন ছাত্র দলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকিরা করে? আমি বলছি খালিদ ভাই, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাহলে আমরা তো দীর্ঘদিন সংগঠন করি, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তৃণমূলে তার প্রভাব পড়ে। আপনি শেখ হাসিনা ডিকটেটর ছিল, সেহেতু কি হয়েছে, একদম তৃণমূল পর্যায়ে করতো সবাই। সরি রাকিব, আমি একটু বোঝার জন্য, আমি এখনই হান্নান মাসুদের কাছে যাবো আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, বিচ্ছিন্ন দু একটা আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, এবং অনেকে হয়তোবা দরস্তার বাইরে রয়েছে, আমি বিশ্বাস করি। কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, তারা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও
প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্পোরেশন আমার বসে থাকে। কাজ কি তার? জনাব রাকিব, আমার এখানে তো জনাব কাজ রাকিব, থাকে। আপনাকে একটু থামাচ্ছি, কারণ আমার এই প্রসঙ্গে একটু জনাব হান্নান মাসুদকে শুনতে হবে। জনাব হান্নান মাসুদ, আসলে কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু আপনার মতামত শুনতে চাই, কারণ আসলেই আমার আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয়ে গিয়ে বসে থাকেন, থানায় যান, ডিসি অফিসে যান, পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানেও আপনারা গিয়েছেন, জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন। এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব হান্নান মাসুদ, করছেন কিনা এগুলা? না, আসলে প্রশ্নগুলো তো করা যায়। ভাই বললো যে সাদাবাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ। ভাই আমি নিজে এরকম মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও, এরকম ফেস হওয়া সত্ত্বেও, আমি আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে। আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে নিঝুম দ্বীপের মতো একটি জায়গায়, সেখানে বালি পর্যটন ইয়া থেকে ওখান থেকে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে, মাছের হাড় ভাড়া দেওয়া হচ্ছে। 30 বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে, তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হাড়ে 30 লাখ 10 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। এমন ঘাট কেন্দ্রিক আমার এলাকায় এই না 3 দিন না, আগে আমার মনে হয় যে বলছি ভাই, আমার মনে হয় যে আমি জনাব মাসুদ, একটা জনাব মাসুদ, মিডিয়াতে আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন, মানে সচিবালয়ে যাচ্ছেন আমি কিনা বৈষম্য আমি বিরোধী বলছি, ছাত্র আন্দোলনের আমি আমি সময়? আমি সেটার উত্তরও জি। দিব, দুইটার উত্তরও দিব। আমি মানে এই বিষয়টা বলছি, মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে পারি যে ওখানে সংঘাত হচ্ছে আছে, কিন্তু সেই জায়গায় থামতেছে না। সারা দেশে কি অবস্থা আপনি বুঝলেন। মহিলারা, একজন মহিলাকে আমি দেখলাম যে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের ছিল, মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোপানো হয়েছে। এই জাতীয় কাজগুলা ভাই মানে কঠিন ভাবে হচ্ছে, সারা দেশে হচ্ছে। কিছু মিডিয়াতে আসে, কিছু আসে না। এবং এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ওনারা তো সাসপেন্ড করেন, ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয়, জেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয়। এদেরকে কখনো কেউ এদের কিঞ্চিও ধরতে পারে না। আমার এলাকায় না হলে 8-9 জনকে সাসপেন্ড করা হয়েছে। একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না, কারণ পুলিশকে কঠিন চাপ দেওয়া হয়। সে মামলা তো আপনাদের বিরুদ্ধেও নেয়ার সাহস পুলিশের নাই। হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে এরকম স্পেসিফিক অভিযোগ থাকলে অবশ্যই নিবে। আমি জানি না যে কোথায় না না, সরকার আপনাদের নিতে বিরুদ্ধে পারে নাই। না না, আর পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে, হ্যাঁ সচিবালয়ে আমি আজকেও গিয়েছি। সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো, মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত 7 মাসের মধ্যে। চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি, আমার এলাকায় ফেরি 3 জায়গায় জন্য একই সিটিতে, না আমাদের এতটাই পাওয়ার, একটা সিটিতে 3 জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। সন্দ্বীপ থেকে, সন্দ্বীপের এটা হাতিয়া আর ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই আপনার ইয়ার কাজ শুরু হয়ে গেছে, আপনার ঘাটের কাজ শুরু হয়েছে। আমার এখানে অর্থ বরাদ্দ দিচ্ছে না, যে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের। তো আমি বলে আসছি যে যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালাবাটে নিয়ে সচিবালয়ের সামনে বসে যাবো, যাতে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি। এত 10 কোটি টাকার অর্থ বরাদ্দ আমি এখন এটা যদি সমস্যা হয়, আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি, একটা অভিযোগ দেখায় যে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি। পাশাপাশি মংলা বন্দর বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, 2 বন্দরে শ্রমিকদের, ধরুন আমাদের তো আমি এখন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার আন্ডারে যুব উইং, শ্রমিক উইং, এ জাতীয় যতগুলো উইং হবে, ফ্যাশাজীবী উইং, সবগুলো এই জায়গা থেকে হবে আর কি। তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং দিয়ে আমি এই দায়িত্বটা নিব। আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশে যে কয়টাই শ্রমিক করেছে, রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে, সেখানেও আমি উপদেষ্টা। কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা আর চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের উপদেষ্টা। যতগুলো শ্রমিক কমিটি হয়েছে প্রত্যেকটা আমি উপদেষ্টা হিসেবে আছি, কারণ এটা আমাদের দলীয় একটা সংগঠন, মানে সহযোগী কি বলে না। কিন্তু জনাব হান্নান মাসুদ, আমি আসলে বারবার এই প্রশ্ন করতে, আমি আসলে আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই। না, আর মজার বিষয় বলার আগে একটু কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম। চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো। উল্টো এই কমিটি করার পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং এটার আইনি জবাব দিতে হবে। তো চেয়ারম্যানের সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে যে মনে হয় যেন চট্টগ্রাম বন্দর আর মংলা বন্দর পুরোটা আমি কন্ট্রোল করি, এবং আসলে করেন না তো যারা আসলে করেন না তো। না, কিভাবে করবো আপনি বলেন? মানে না, আমি তো সেটা জানি না, আমি তো সেটা জানি না। আমি যদি মানে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক আছে, আমি যদি 1000 জন দিয়ে একটা কমিটি দিয়ে যদি আমি সেই কমিটির উপদেষ্টা হই, তাহলে সারা দেশের রিক্সা শ্রমিকদেরকে আমি কন্ট্রোল করি, সারা দেশের রাস্তাঘাট আমি কন্ট্রোল করা শুরু করি। জানা হান্নান মাসুদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব। আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের, আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয়। সারা বাংলাদেশ থেকে এরকম এই ব্যাপারটা আসে। আমি কোনো
আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না, আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা, এগুলি আপনারা করেন কিনা। না, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি নেই বা হচ্ছে এটা জানি না। আমি তো দেখতেছি আমি নিজে একজন মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে আজকে সচিব মানে ইউনিয়ন পরিষদ চুরি হয়েছে, সেই ইউনিয়ন পরিষদের সচিবকে মামলা দিতে বলছে, মামলা তাহলে সেরকম কোনো কিছু আপনার সচিব দেয় নাই। সেরকম সেই সচিবকে সরানোর জন্য আমি কয়েকবার যাচ্ছি, ওনাকে সরিয়ে আপনারা তদন্ত করেন। সেই সচিবকে আজ পর্যন্ত, আজকে প্রায় 15 দিন হয়েছে, আজ পর্যন্ত সরানো যায় নাই। ওকে আমি সেরকম নিজে একজন ইউনিয়ন পরিষদ সচিবকে সরাইতে পারতেছি না, ওকে আমি জানি না কে আচ্ছা সরাইয়া দিচ্ছে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে এটা খুবই তাহলে জনাব হান্নান মাসুদ, আমি আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আরেকটু খোলা রাখেন, কারণ আপনি চাইলে এই ব্যাপারগুলি, যেহেতু আমি আগেও বলছি, আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না, তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন। মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা। আমি আসলে এই উত্তর চাপানে যেতে চাই না, আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই, নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন, এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা, নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন? না, আমি অবশ্যই তথ্যভিত্তিকই বলেছি। গত 21 টিভিতে আপনারা আমার লাস্ট আলোচনাটাও দেখবেন, সেখানে রাশেদ ভাইও ছিলেন, উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে, হয়েছে। ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন, বললেন যে হচ্ছে আমার ভাষাগত ভুলের কারণে, ভাষাগত বিষয় নাকি ওনাদের কাছে ভালো লাগেনি, এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বললো। তারপর আমি বলছি যে হচ্ছে ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু তো বিষয়টা তো সত্য। তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেদিনের 21 টিভি সে আলোচনার পরে আর এই বিষয় নিয়ে হান্নান মাসুদ, আমি একটা আচ্ছা আমি বুঝছি হান্নান মাসুদ, আমি একটা কথা বলি, আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয়, তাহলে কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে, আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না, সেই সময়ের মধ্যে আপনিও কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম? না, এটা বলা তো উচিত হয় নাই, সেটা আমি সেদিন 21 টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত হয় ভর্ৎসনা না, করেছেন যে হচ্ছে আচ্ছা তোমার বলা উচিত এইভাবে হয় না, এই আচ্ছা কথাগুলো বলা উচিত হয় না, বলা তাহলে হয়নি। আর দুই কথা নাই। জানাব হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, আমি আমি আপনাকে প্রশ্নটা করি, একটু গুচ্ছ প্রশ্ন আছে, যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না, এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন? বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন? আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে? ধন্যবাদ। জনাব রাকিব। আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো, জাস্ট 1 মিনিটে বলে নিই। যখন যেহেতু হান্নান মাসুদটা সূচনা করেছে, আমি ওদের প্রতি শুভকামনা রইল, কিন্তু যখন এখন পর্যন্ত একজন তো বহিষ্কার করেনি, কিংবা শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন সুপ্রস্তাবে বহিষ্কার হবে, তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায়। একটা বাজে মেসেজ যায়, কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নিলে দেখা যাবে যে তৃণমূলের প্রভাব করবে। তো যা হোক, আমি ওদের অত্যন্ত সাফল্য কামনা করি, এবং বহিষ্কারের যেভাবে হেসে উড়িয়ে দেয় প্রতিটা টকশোতে দেখি যে এই বহিষ্কার হ্যান্সেন, এটার একটা নেগেটিভ দাঁড় করা। তো এটা যখন নিজ দলে 100 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়ার মতো শতাধিক অভিযোগ রয়েছে, একজনকে নেয়নি, কারণ ওই যে বাজে মেসেজ যাবে। কিন্তু ঠিক আছে, নেগেটিভ দাঁড় করা। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, হান্নান মাসুদ সহ যারা এই নিজ নিজ আসনে, যেখানে এমপি ইলেকশনের স্বপ্ন দেখে, সেখানে যদি 7 মাসে 1 থেকে 2 বার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাব, এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে, এলাকার জনগণ, যে তার শক্তি কোথায়, আমাদের কাছে আসছে না, আমাদের সাথে কথা বলছে না, আমাদের সুখে দুঃখে নাই, তাহলে সে ঢাকায় বসে বসে 7 মাসে না না, 2 বার কে কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে বা ঠিক করে দিতে পারেন না। জনগণের মনোভাব, বাংলাদেশের যে রাজনীতি এটা, সেটা যে সাধারণ জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত। ওকে, আপনার সাজেশন ওনারা শুনতেও পারেন, নাও শুনতেও পারেন, এটা ওনাদের ব্যাপার। আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, একটু বলে, আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা, একটা সাংগঠনিক দক্ষতা, একটা প্র্যাকটিসও লাগে? এই বিএনপি ছাড়া, ছাত্রদল ছাড়া আর কারো কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে? মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে না? এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকারের অভিযোগ আসছে। আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতাকর্মী রয়েছে, তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে, কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে, প্রভাবশালী পরিবার থাকে, এবং সন্ত্রাসীদের কোনো দল নেই, এটি আপনাকে মনে রাখতে হবে। আমরা সেটা অন করি, আমরা শুধু মুখে না, আমাদের শুধু বক্তব্য না, আমরা সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি। আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই, আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে অব্যাহত রয়েছে,
এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং কারা এটা তারা ভবিষ্যতে কারা তারা ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের কথা এবং বলেছেন, হ্যাঁ। এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতের ধারাবাহিকতা ভবিষ্যতেও কিন্তু সাধারণ শিক্ষার্থী একটা বাজে মেসেজ যায়, কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে। তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা, যেমন ইতিমধ্যে ছাত্র শিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু কাজ করছে, আমরা নিজেরা অ্যাপ্রিসিয়েট করছি। ছাত্র দল কখনো ভালো কোনো কাজে আমরা কখনো নেগেটিভ না রাকিব, দেখাই না। রাকিব আপনি রাকিব আপনি রাজনীতি সচেতন, তো নিশ্চয়ই আরো মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন? আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো, মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন, কারণ অনেকে অনেক দ্রুত শুরু করে। আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না, আমার পরিবারের, কিন্তু আমি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছে। আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছি, তারা ছাত্রদল করেছে, তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সেখান থেকে হয়েছে। আমি আপনার এই প্রশ্ন শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি জি জি শেষ করেন আমি প্রশ্ন মনে। তো সেই কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটা আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সে কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া সেল রয়েছে, এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে। তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এই ধরনের বট বাহিনী রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে, এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা এবং অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়ার এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনি যদি আমাকে সুযোগ দেন যে কেন আমি গুপ্ত সংগঠনের কথা বলেছি, আপনি দেখবেন যে জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ে যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন, যে ছাত্র শিবিরের রানিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তখন তিনি বলেন না তিনি থানার রাজনীতি করেছেন, মহানগরের রাজনীতি করেছেন, খুলনা মহানগরের। এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে? তাহলে না, আওয়ামী লীগের সময় তো না, এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ করতেই পারে না, তারা তো গুপ্তভাবেই করতে হবে। এই 6 মাসের আগে তো ছাত্র শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, নাকি আপনি কি এটা একটু আলোকপাত করবেন? ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন, ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে, মানে 20-25 বছর 30 বছর ধরে সেরকম ভাবেই করতেছে। তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক হলো, বা কেন? মানে এইবার এটা কেন? আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন? আপনাদের তো বন্ধু ছাত্র শিবির। সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টকশোতে বসে, তারা তো কখনো স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম কিন্তু এই জায়গায়, তারা বলুক যে আমরা গুপ্ত রাজনীতি করি না, সেটা তো মানে গুপ্ত শব্দটা তো গুপ্ত শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়, তারা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু তারা তো এই কথা বারবার বলেছে যে আমাদেরকে তো লুকিয়ে থাকতে হয়েছে, এটা তারা কি করবে? না, আমি একটু শেষ করে দেই ভাই। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না আন্দোলন নেতৃত্ব দিল, অল্প কিছু ছেলে পেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্টরা সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারে, সেই ছেলে পরবর্তী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ পদে দেখা যায়। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মব কালচার আমরা যেটাকে বলি, সেগুলোতে তো কিন্তু স্বাভাবিক তাদের দায়। আমার মনে হয় রাকিব আপনাকে ধন্যবাদ। উই ক্যান ইউ এক্সটেন্ড ফর 5 or 10 minutes আশিস? জাস্ট ইফ 5, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু জনাব হান্নান মাসুদ আপনাকে
একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই, আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বললেন। আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে, মানে আপনি কাপড় কিভাবে পরবেন পরবেন না, তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি। আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে। পাশাপাশি যদি এইটাও বলেন, আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ, সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন? আমরা যদি মোরাল পুলিশিং, ধূমপানের প্রসঙ্গ আমি বললাম, গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া, এই ইনকিলাব জিন্দাবাদ, আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে? না, আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্যে ধূমপান তো এমনিতে নিষিদ্ধ, বিশ্বের যে কোনো রাষ্ট্রেই, সেটা নারী হোক পুরুষ হোক। তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই ওনার এই কথা সাপোর্টিভ। তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে, হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক পরবে, এটা কেউ কাউকে বলতে পারে না। যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে, এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই। এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে, এটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা। পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ রেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মবকে উস্কে দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যে হচ্ছে তৌহিদি জনতার নাম করে যেভাবে মানে হচ্ছে সব জায়গায় ইয়ে করেছে, এটা বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে একটু বাজে মেসেজ যাচ্ছে। এটা নিয়ে অবশ্যই দেশবাসী সকলের কাছে আপনার কাছে আমাদের কি অনুরোধ এটা থাকবে মনে যে হয় না, হচ্ছে অতি স্বাধীনতা ভালো না। আপনার কাছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন, উম, যেটা আপনাদের না পছন্দ আসলে হইতেছে, হচ্ছে যে না, চলেন সেটা চলেন এটা কইরা আসি বা চলেন ওইটা কইরা আসি, অনেকগুলি বলছেন তো আপনারা অ- স্ট্যাটাস দিয়ে বলছেন না? অবশ্যই সেরকম না। আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকেও একজনকে বহিষ্কার করছে, হচ্ছে যে কালকে মব উস্কানিতে অংশগ্রহণ করেছে। তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি, যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে। আর আমরা শ্লোক সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি। এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে, বামপন্থী লোকজন বিট করতে পারবে। এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল, তেমনি হচ্ছে স্লিভে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল। সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি। তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে। কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয়, তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে। কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি। আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমর হোক, এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণ অভ্যুত্থানের যে এক দফা দিয়েছি, সেই এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই, বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে মানে এইটাকে এই অভ্যুত্থানের এটা একটি এটাকে আমরা এটাকে 90-এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি। সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য, নতুন রিপাবলিকের জন্য অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন বা বিপ্লবের আরেকটি গণ বিপ্লবের বিপ্লবের প্রয়োজন। বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাব ঠিক আছে মনে করছেন? হ্যাঁ, আমরা সেটাকে সেভাবে, এটা তো হচ্ছে সেভাবেই নিচ্ছি আর কি। এটা তো হচ্ছে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে। আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্তচক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা সেই আন্তর্জাতিক শক্তিগুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের ওকে, নিজেরা স্লোগান দিচ্ছি আর কি। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না? না, আমরা স্ট্রিক্টলি বলেছি যে হচ্ছে আমরা কোনো ধরনের ছাত্র সংগঠন, আমাদের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকবে না, অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না, এটা থাকার সুযোগও নেই। যে কোনো ছাত্র সংগঠন, এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে, আমাদের যেই মধ্যপন্থী রাজনীতি সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে। তারা তাদের মতো করে রাজনীতি করতে পারে, তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে, রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে। এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে
করেছিলাম যে হচ্ছে দেশভিত্তিক ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোনো অঙ্গ শিক্ষার্থীদের সনদ থাকবে প্রতিনিধিত্ব করার জন্য। জি, জনাব জি, হারুন মাসুদ, কোনো অঙ্গ সনদ থাকছে না। আচ্ছা, জি, জি। আমি আবার আসছি আপনার কাছে। আমি একটু জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না, যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে। তো অন্য নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি? আপনি যদি এক দুই লাইনে আপনার ইয়াটা বলেন। আমি একটু বলতে চাই, একটু আমাকে 2-3 মিনিট একটু সময় দিতে হবে। জি, 2 তো মিনিট। খালিদ ভাই, আপনি আহ, আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা, কি অবস্থায় রয়েছে, সেগুলো সকলের বক্তব্য স্পষ্ট। বিশেষ করে হানান মাসুদ সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে। তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত আসেন যে লোকাল পর্যায়ে এই যে আমরা যেমন যে ছাত্রদল মার্চ ফর জাস্টিস পালন করছি, ইতিমধ্যে 3টা প্রোগ্রাম করেছি। এই যে আমরা সামনে আবারও সেই কর্মসূচিতে যাব ছাত্রলীগের ও তার দোষরদের বিচারের দাবিতে। তো এই পুলিশ প্রশাসন কি সেই বিচার করার সক্ষমতা করেছে? পারেনি। তো এই পুলিশ প্রশাসনকে জাতীয় সংসদ নির্বাচন কেমনে করবেন? এখানে তো শুধু পুলিশ প্রশাসন থাকবে না, সেখানে থাকবে? আপনি অবশ্যই অপরাপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকে না। তো স্থানীয় সরকার নির্বাচনেও একটা আপনি টেস্ট করে দেখেন যে কি হইতে যাচ্ছে। জি খালিদ ভাই, আপনি নিশ্চয়ই একটা কালচার এবং সারা দেশে একটা হ্যাঁ। কালচার রয়েছে বছরের পর বছর, যে শুধু ফ্যাসিস্টদের সর্বশেষ সময় ব্যতীত, যে অবশ্যই সেখানে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করে সেখানে। আর আরেকটি বিষয় আসেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন, তো সেখানে এত ইন্টারেস্ট, এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে। কারণ লোকাল এটা এত সহজ না। এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব, এখানে দেশে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সে দায়ভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই ধরনের অরাজক দায়ভার তখন চাচ্ছে কিনা। দায়ভার তখন নতুন পার্টিতে দিয়েন, অসুবিধা কি? না 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 না, সেটা না। যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেহেতু এ দায়ভার কে নিবে? এবং যদি আপনার আমরা সন্দেহ করতে পারি যে সে ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই ওকে। কেউ এই ধরনের আগে স্থানীয় চাচ্ছে কিনা। আমি একটা পজিটিভ কথা বলে শেষ করতে চাই। আচ্ছা, না আপনার শেষ না, আপনার কাছে আবার আমি আসবো। আমার জরুরি প্রশ্নটা, সবচেয়ে জরুরি প্রশ্নটা এখন একটু জনাব আব্দুল হান্নান মাসুদকে করতে হচ্ছে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন, অনেকদিন পরে নতুন একটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে।